নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে। অনেকে এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন, কোন ডকুমেন্ট লাগবে, কার কি থাকবে না, যদি এমন কিছু চাওয়া হয় যেটা আমার কাছে নেই, এমন নানা রকম আতঙ্কে অনেকে অযথা উত্তেজিত হয়ে পড়েছেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি, এই পুরো প্রক্রিয়াটি এই মাস থেকেই শুরু হবে। আমি এটা তো নিখুঁতভাবে বলছি কারণ ইতিমধ্যে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাদেরকে বিএলও বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিএলওরাই গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। আরও বড় কথা হলো, ওপর থেকে নির্দেশ এসেছে তাদেরকে শনিবার ও রবিবারও এই কাজ করতে হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারাই দায়িত্ব পেয়েছেন তাদের জন্য সেই স্কুল সেই নির্দিষ্ট দিনে বন্ধ রাখতে হবে এবং তার জন্য স্কুলে সরকারি নোটিশ টাঙানো হবে, যেখানে বলা থাকবে যে বিএলও ডিউটির জন্য স্কুল বন্ধ থাকছে। এই কার্যক্রমটি এই মাস থেকেই শুরু হয়ে যাবে। যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো রকম অফিসিয়াল নোটিশ প্রকাশ পায়নি, তবে যেভাবে বিহারে এই প্রক্রিয়া চলছে এবং প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে, তাতে আমরা ধরে নিতে পারি এই মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও এই কাজ শুরু হয়ে যাবে। সুতরাং এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখুন, কোন ডকুমেন্ট আপনার কাছে আছে কোনটা নেই সেগুলো দেখে গুছিয়ে ফেলুন। অযথা দুশ্চিন্তা না করে বাস্তব তথ্য জেনে বুঝে এগিয়ে চলুন। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। অনেকে ভাবছেন পশ্চিমবঙ্গ বা দেশের মধ্যে এই প্রথম এমন কিছু হচ্ছে, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ঠিক এই ধরনের একটি প্রক্রিয়া আগেও হয়েছিল ১/১/২০০২ সালের আগে। সেই সময় একবার বিশেষভাবে ভোটার তালিকা তৈরি হয়েছিল, যেটা পরে ১ জানুয়ারি ২০০২-এ চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশন যেভাবে ভোটার লিস্ট প্রকাশ করে সেগুলো হয় নিয়মমাফিক, কিন্তু তখনকার সেই ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছিল এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে। এবার ২০২৫ সালে আবার সেই এসআইআর প্রক্রিয়াটি শুরু হয়েছে। এখন যদি আপনার নাম ২০০২ সালে সেই ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে আপনাকে নতুন করে প্রমাণ করতে হবে না যে আপনি ভারতীয় নাগরিক, কারণ ২০০২ সালেই আপনি একবার নিজের নাগরিকত্ব প্রমাণ করে দিয়েছেন। আর একজন মানুষকে তো একই জিনিস বারবার প্রমাণ করতে হয় না, তাই না? সুতরাং আপনার নাম যদি ২০০২ সালে ভোটার তালিকায় থেকে থাকে, তাহলে নতুন করে জন্ম সার্টিফিকেট, পেনশন কার্ড, ব্যাংকের পাসবই বা সরকার থেকে পাওয়া ঘরের কাগজ এসব কিছুই জমা দেওয়ার দরকার নেই। আপনার যা দরকার সেটা একটাই, ২০০২ সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল এমন একটি প্রমাণপত্র। শুধু এই একটাই ডকুমেন্ট জমা দিলে আপনার কাজ হয়ে যাবে। আর যদি আপনার নাম সেই ২০০২ সালের তালিকায় না থেকে থাকে, তাহলেও চিন্তার কিছু নেই। বিহারে যেমন ১১টি বিকল্প ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি জমা দিতে বলা হয়েছে, এখানেও ঠিক তেমনি সেই ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি চলবে। সব মিলিয়ে যারা ১ জুলাই ১৯৮৭ সালে আগে জন্মেছেন এবং ২০০২ সালে ভোটার তালিকায় নাম ছিল, তাদের জন্য পুরো বিষয়টা অনেক সহজ। শুধু সেই ভোটার লিস্টে কপি দিলেই যথেষ্ট। এবার অন্য কারোর জন্য ব্যাপারটা জটিল নয়, প্রমাণের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার। অনেকে যেটা নিয়ে অযথা উত্তেজিত হচ্ছেন সেটা হলো সেই ১১ দফার ডকুমেন্টের তালিকা। অনেকে ভাবছেন এই ডকুমেন্টগুলো পশ্চিমবঙ্গেও লাগবে, কিন্তু এখানে আপনাদের জেনে রাখা দরকার এই ১১টি ডকুমেন্টের কথা কোথাও একবারও পশ্চিমবঙ্গের জন্য বলা হয়নি, কারণ পশ্চিমবঙ্গে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশনই জারি হয়নি। এই নিয়ম বা ডকুমেন্টের তালিকা শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য। তাই বিহার ও পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যের ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না। অবশ্য যদি ভবিষ্যতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে বিহারে যেমন নিয়ম প্রয়োগ হয়েছে পশ্চিমবঙ্গেও ঠিক একইভাবে হবে, তাহলে ওই একই ১১টি ডকুমেন্ট এখানে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। তাই বারবার আপনাদের একটা কথাই বলা হয়েছে, আগে পশ্চিমবঙ্গের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হোক। তার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে ছড়িয়ে পড়া উড়ো খবরের ভিত্তিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যখন অফিসিয়ালভাবে কিছু জানানো হবে তখন আমরা বিস্তারিতভাবে সবকিছু ব্যাখ্যা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এর মধ্যে যদি এই ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট আপডেট আসে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাতে পারবো। এবার নিজের বিষয়টা তো আপনারা বুঝে গিয়েছেন। এখন যদি এমন কোনো পরিস্থিতি আসে যেখানে আপনার পরিবারের কারো, যেমন ধরুন আপনার ছেলে বা মেয়ের জন্ম ২০০২ সালে পরে হয়েছে, অথবা ২০০২ সালেই জন্ম হয়েছে, কিন্তু তখন তার নাম ভোটার তালিকায় ওঠেনি, তখন কি হবে? ধরুন সে ১৮ বছর বয়সে গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। এখন তার নাগরিকত্ব প্রমাণ করতে হলে কি লাগবে? খুব সহজ, তার জন্ম শংসাপত্র থাকলেই চলবে। অথবা যদি পিতা বা মাতার ২০০২ সালে ভোটার তালিকার নাম থাকে, তাহলে সেই তালিকার কপি দেখালেও হবে। এটাকে কিন্তু খুব জটিল কিছু ভাবার দরকার নেই। সুতরাং যাদের সন্তানেরা ২০০২ সালে ভোটার তালিকায় ছিল না, কিন্তু পরে তাদের নাম উঠেছে, তাদের বাবা মার ২০০২ সালের ভোটার তালিকার নাম থাকলেই যথেষ্ট প্রমাণ হিসাবে ধরা হবে। তাই এই বিষয়ে অকারণে ভয় পাওয়ার বা চিন্তার কোনো দরকার নেই। অনেকে হয়তো বলবেন, আমার তো ২০০২ সালে ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু তখন যে এপিক নাম্বারটা ছিল সেটা ছিল WB/ এরকম একটা কোড, আর এখন যে এপিক নাম্বারটা আমার নতুন কার্ডে আছে সেটা একবারেই আলাদা। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, আগের আর এখনকার এপিক নাম্বার আলাদা হতে পারে, কিন্তু এটা তো আপনি করেননি, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের পক্ষ থেকেই করা হয়েছে। সুতরাং এতে আপনার কোনো চিন্তার দরকার নেই। নতুন যে এপিক নাম্বারটা আপনার কার্ডে আছে সেটার মাধ্যমে নির্বাচন কমিশন সহজেই আপনার পুরনো তথ্য খুঁজে নিতে পারবে। এমন হতে পারে আপনার কাছে পুরনো কার্ডটি নেই, হয়তো হারিয়ে গেছে বা জমা দিয়ে দিয়েছেন, এমনকি ফটোকপিও নেই। কোনো সমস্যা নেই, আপনি শুধু নতুন এপিক নাম্বারটা জমা দিন। নির্বাচন কমিশনের কাছে আপনার পুরনো কার্ডের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে এবং তারা সেখান থেকে আপনার পুরনো এপিক নাম্বার ও ভোটার তথ্য বের করে নিতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে অনেকের মনে হতে পারে, আমার নাম ২০০২ সালে ভোটার তালিকায় ছিল ঠিকই, কিন্তু সেখানে হয়তো ভুলভাবে লেখা ছিল। এখন তো আমি নাম ঠিক করে নিয়েছি, তাহলে কি হবে?
দেখুন 2002 সালে ভোটার তালিকায় যেটা লেখা ছিল সেটা কিন্তু বাংলায় লেখা ছিল। এখন বাংলা লেখার সময় অনেক সময় টাইপিং মিস্টেক বা বানান ভুল হওয়াটা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে, যদি ভুলটা খুব ছোটোখাটো হয়, যেমন হর্ষের জায়গায় দীর্ঘ হয়ে গেছে বা নামের অল্প কিছু অক্ষর ভুল হয়েছে, তাহলে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই ধরনের ভুল সাধারণত সমস্যা তৈরি করে না, সহজেই মেনে নেওয়া হয়। কিন্তু যদি ভুলটা বড় ধরনের হয়, যেমন বাবলুর জায়গায় রতন হয়ে গেছে বা নামের টাইটেলটা পুরোপুরি পাল্টে গেছে, তাহলে বিষয়টা সিরিয়াস। যদিও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আলাদা, সেটাকে সাধারণত সমস্যা ধরা হয় না। এই ধরনের বড় ভুল থাকলে সরকার যে 11 ধরনের নথির কথা বলেছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি সঠিক নথি জমা দিলেই হবে। যদিও এটা বিহারের প্রসঙ্গে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের নিয়ম কিছুটা আলাদা হতে পারে, তাদের নির্দিষ্ট কিছু অতিরিক্ত নথি লাগতেও পারে। এখানে একটা সাধারণ প্রশ্ন উঠে আসতেই পারে, 2002 সালে ভোটার তালিকায় যেই নাম আর ঠিকানা ছিল, এখন তো আমি সেই ঠিকানায় থাকি না, আমার বিয়ে হয়ে গেছে, টাইটেল বদল হয়ে গেছে, ঠিকানা বদল হয়েছে, এমনকি বিধানসভা কেন্দ্রেও পরিবর্তন হয়েছে, এখন আমি কিভাবে প্রমাণ করব? দেখুন, এসব পরিবর্তন একবারই স্বাভাবিক। বিয়ে, চাকরি বা অন্য কারণে ঠিকানা বা এলাকা পরিবর্তন হতেই পারে, কিন্তু তার মানে এই না যে আপনাকে নতুন করে আবার প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক। আপনি যেহেতু একবার 2002 সালে ভোটার তালিকায় ছিলেন, তার মানে তখনই নির্বাচন কমিশনের চোখে আপনি ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত হয়েছেন। এক্ষেত্রে শুধুমাত্র 2002 সালের সেই ভোটার তালিকার একটি জেরক্স কপি দিলেই যথেষ্ট, কারণ আপনি মানুষটা তো একই আছেন, শুধু কিছু তথ্যগত পরিবর্তন হয়েছে। নির্বাচন কমিশনও জানে যে মানুষের জীবনে এমন পরিবর্তন স্বাভাবিক, তাই এই নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আপনি কেবল প্রমাণ করুন যে 2002 সালের তালিকায় আপনার নামটি ছিল, এই প্রমাণই যথেষ্ট। অনেকে এখন একটা প্রশ্ন নিয়ে চিন্তায় পড়েছেন, যাদের বাবা মা 2000 বা 2001 সালের মধ্যে মারা গেছেন, তাদের ক্ষেত্রে তো 2002 সালে ভোটার লিস্টে মা বাবার নাম না থাকার কথা। আবার অনেকে নিজের নাম তোলাতে পেরেছেন 2002 সালের পরে। তাহলে এমন পরিস্থিতিতে কিভাবে প্রমাণ করবেন যে আপনি প্রকৃত ভারতীয় নাগরিক? এই ক্ষেত্রে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে, 2002 সালের আগের ভোটার তালিকাও কিন্তু এখনও সংরক্ষিত আছে। আপনি চাইলে সেই পুরনো ভোটার লিস্ট খুঁজে বের করতে পারেন, যেটা 2002 সালের আগের কোনো সাল, যেমন 1995, 1999 বা তার আশেপাশের বছরগুলোর। সেই তালিকায় যদি আপনার বাবা মা বা অভিভাবকের নাম থেকে থাকে, তাহলে সেটি হবে আপনার নাগরিকত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি আপনি হার্ড কপিতে সংগ্রহ করে রাখতে পারেন, যাতে প্রয়োজনে দাখিল করা যায়। এই কাগজটি দেখিয়েই আপনি বোঝাতে পারবেন যে আপনার বাবা বা মা 2002 সালের আগে থেকেই ভারতে ভোটার ছিলেন। আর হ্যাঁ, যখন আপনার বাড়িতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আসবেন, তখন অবশ্যই তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন। তিনি আপনাকে পরিষ্কার করে জানিয়ে দেবেন এই প্রমাণের সঙ্গে আর কী ডকুমেন্ট দিলে সেটা আরও গ্রহণযোগ্য হবে। সোজা কথায়, আপনার যদি 2002 সালের আগের ভোটার লিস্ট থেকে বাবা মায়ের নাম প্রমাণ করা কাগজ থাকে, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। একটু খোঁজখবর নিয়ে আর বিএলওর পরামর্শ মেনে চললেই সমস্যার সহজ সমাধান হয়ে যাবে। আর একটা বড় বিষয় হলো, ইউটিউবে এখন বিভিন্ন রকম ভুল খবর ছড়িয়ে পড়ছে। অনেকেই অপ্রমাণিত তথ্য দিয়ে মানুষকে অকারণে ভয় দেখাচ্ছেন। কিন্তু আপনাদের বলি, আগে সরকারিভাবে নোটিফিকেশন আসুক, তারপর না হয় চিন্তাভাবনা করা যাবে। অনেকে তো অকারণে আতঙ্কিত হয়ে আত্মহত্যাও করে নিচ্ছেন। কিছুদিন আগে খবরের কাগজেই বেরিয়েছে এনআরসির আতঙ্কে আত্মঘাতী প্রবীণ। দেখতেই পাচ্ছেন আজকাল পত্রিকার ফ্রন্ট পেজে খবরটি বেরিয়েছে। তো এটা একদমই ঠিক হচ্ছে না। আগে ওপর থেকে গাইডলাইন আসুক। এখন শুধুমাত্র বিহারের জন্য এসআইআর প্রক্রিয়াটি চলছে, পশ্চিমবঙ্গের জন্য এখনও পর্যন্ত কোনো গাইডলাইন্সই আসেনি। এর মধ্যে আপনারা এসব কাজ করে বসছেন। তো চিন্তার কিছু নেই, এই পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবে ধাপে ধাপে সম্পন্ন করা হবে। সবকিছু খুঁটিয়ে দেখা হবে, প্রতিটি ডকুমেন্টস ভালোভাবে যাচাই বাছাই করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। এমন হবে না যে আপনার কোনো ডকুমেন্টস নেই বলে সঙ্গে সঙ্গে আপনাকে বলবে আপনি ভারতীয় নন, আপনি বাংলাদেশি, এরকম কিছু হবে না। যদি আপনার কাছে প্রয়োজনীয় কিছু কাগজপত্র না থাকে, তাহলে আপনাকে পরামর্শ দেওয়া হবে, সাহায্য করা হবে এবং যথেষ্ট সময়ও দেওয়া হবে যেন আপনি প্রস্তুতি নিতে পারেন। তাই দয়া করে এখনই উত্তেজিত হবেন না। আগে সরকার থেকে কী নির্দেশনা আসে সেটা দেখে তারপর আমরা ঠিক করব কী করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে আর কোন ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তো খবর কি আসছে সেটা কিছুদিন ওয়েট করলে বোঝা যাবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে করে এই বিষয়ে নতুন কোনো তথ্য বা ইনফরমেশন আসলে আপনাদের সঙ্গে আমরা সরাসরি আলোচনা করতে পারি। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পেরেছি এবং অনুরোধ করব ভিডিওটা একবার হলেও শেয়ার করুন, যেন অন্যেরাও বিভ্রান্ত না হন আর এই দরকারি তথ্যটা সকলের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।